আর কত নিচে নামবেন? আর কতদিন তৃণমূলী প্রভাবশালীদের সার্কাস সহ্য করবে বাংলার মানুষ? ধর্ষকদের বাঁচানোর এই প্রাণপণ চেষ্টা কতদিন বহাল রাখবে বাংলার শাসক দল? কসবা গণধর্ষণ কাণ্ড শহরের বুকে আরও এক বিভীষিকা। ভয়ের শহরের তকমা গায়ে লাগিয়ে আর কত দিন কাটাবে কলকাতা? এই সমস্ত হাজারো একটা প্রশ্ন নিয়ে নমস্কার, আপনাদের স্বাগত মাধ্যমের সঙ্গে আমি তপজা। কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক শাসক দল ঘনিষ্ঠ। প্রামাণ্য যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে তা দেখে এর সত্যতা যাচাই করবার বা প্রমাণ করবার কোনো বিলাসিতা করার কোনো প্রয়োজনই পড়ে না। এ বিষয়ে বলারই কিছু নেই। কিন্তু অবাক করছে শাসক দলের নেতা নেত্রীদের দায়ে ঝেড়ে নিজেদের ইমেজ বাঁচানোর প্রবণতা। উপরে পাওনা হিসেবে আপনাদের জন্য রয়েছে আরও দুই তৃণমূলী গুণধরের প্রতিক্রিয়া। শুনুন তাদের কথা। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation। শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে, সহকর্মীরা দেবে। সেখানে তো সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই আপনি আমাকে বলতে দেবেন না, আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না না, যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো। এই কথাগুলো বলার আগে লজ্জা লাগে না? নিরাপত্তা প্রদানের দায় কার? প্রশাসন নাকি কোনো ব্যক্তির নিজেরই? ধর্ষণের কি কোনো কারণ বা ব্যাখ্যা থাকতে পারে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেবে কে? শাসক দল তো একের পর এক অসাধারণ ব্যাখ্যায় নিজেদের সঙ্গে অভিযুক্তের যোগ যে নেই সেটা প্রমাণ করতেই ব্যস্ত, এবং সেটার সপক্ষে যা যা যুক্তি দাঁড় করানো যায় তা নিয়েই চলছেন। তার সঙ্গে চলছে অবান্তর সব কথাবার্তা। আর যাই হোক, এটা তো সত্যি, একজন প্রাক্তনী হওয়া সত্ত্বেও কলেজ ক্যাম্পাসে ওই অভিযুক্তের এত দাপট কিভাবে এবং কেন? মাথায় কোনো ক্ষমতাবান ব্যক্তির হাত না থাকলে ধর্ষণের পর ঠিক কোন ক্ষমতায় মেয়েটিকে তারা হুমকি দিল? আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলের যোগ না থাকলে এতটা ক্ষমতা দেখানোর ক্ষমতা কারই বা আছে? অভয়াকাণ্ডের পর রাত দখল হয়েছিল, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছিল, প্রতিবাদের আগুনে জ্বলেছিল আসমুদ্র হিমাচল। বিদেশেও সেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়েছিল। মানুষের সেই প্রতিবাদকে এইরকম ঘৃণ্যভাবে অপদস্থ করার অধিকার কিভাবে পান সম্মানীয় তৃণমূলের এই সাংসদ? অভয়াকাণ্ডের পর 10টা মাস কেটে গিয়েছে, মাঝে একাধিক ধর্ষণ কাণ্ড ঘটেছে এই বাংলায়, কিন্তু সবকটি বিচারহীন। যেমন বিচার পাননি অভয়া। তৃণমূল দলীয় নিয়ম মেনে সাফাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো নিজেও। কসবা কাণ্ডেও তার অন্যথা হয়নি। অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগ কার্যত অস্বীকার করেছেন তৃণমূলের তাবর নেতারা। ফিরহাদ হাকিম থেকে শুরু করে কে নেই সেই তালিকায়, কিন্তু সবার থেকে আলাদা হয়ে তাদের নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মেয়েটি যদি ওই সময় না যেত তাহলে এমন হতো না। এই ধরনের বাক্য বিনিময়ের প্রয়োজনীয়তা বা প্রভাব কতটা আছে? হবে কেন এতটা অনিশ্চয়তা নিয়ে একজন কলেজ ছাত্রীকে তার শিক্ষাঙ্গনে ঘোরাফেরা করতে? কলেজ ক্যাম্পাস তো সব থেকে সুরক্ষিত জায়গা, সেকেন্ড হোম। সেখানে দুষ্কৃতীরা এত ক্ষমতা পাবে কেন? যে গার্ডকে তুড়ি মেরে গার্ডরুম থেকে বের করে দিতে পারে, যে মেয়েটিকে অবলীলায় যৌন হেনস্থা করতে পারে, এত ক্ষমতা তার আসে কোথা থেকে? শিক্ষাঙ্গনের ভেতর এই স্পর্ধা তারা কোথা থেকে পায়? কার প্রশ্রয় পায়?
বাংলার মানুষের প্রশ্ন এসব, আমাদের প্রশ্ন নয়। বাংলার মানুষ এই প্রশ্ন করছে, তারা প্রশ্ন তুলছে তৃণমূল কি ধর্ষকদের রক্ষা কবচে পরিণত হয়েছে? দলের কর্মীদের এহেন বক্তব্যকে অবশ্য ব্যক্তিগত বলেই দায় ঝেড়েছে তৃণমূল কংগ্রেস। তবে রাজা তোর কাপড় কোথায় বলার ক্ষমতা যখন খোদ ক্ষমতাসীন দলেরও হলো না, তখন সেই বক্তব্যের প্রতিবাদে সুর চড়িয়েছেন ওই দলেরই আরেক সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি, কারো নাম না করেই ইঙ্গিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্র লিখেছেন, নারী বিদ্বেষ দলীয় সীমানা দেখে না, কিন্তু যারা এমন মন্তব্য করেন তাদের নিন্দা করতেও তৃণমূল কংগ্রেস পিছপা হয় না। মহুয়ার নারী বিদ্বেষী মন্তব্য শুনতেই বেজায় চটেছেন কল্যাণবাবু। ক্ষুব্ধ হয়েছেন তিনি এবং জানিয়েছেন, আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতি এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো? টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে। সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতি এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। তারপর 2011 থেকে চলে এলো। একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল, বা আমাদের বলেছিল সেই সময়, যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল। সেই সিনিয়র এমপি বলেছে না, ওকে চলবে না। তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল, তাকে অ্যাকসেপ্ট করেছে, সে এখন মন্ত্রী। ঠিক আছে, গত 5ই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জ কি ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল, ববির ঘরে বসে, তখন আমি, যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। ঠিক আছে, উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন। তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ব্যানার্জিকে আনা যাবে না, যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, ওরা বলছে যে আপনি বারণ করেছেন। তখন দিদি প্রতীকজনকে ফোন করে, প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট, উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়, এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে, জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে।
এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী শুনতে হবে না, যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়। শাসক দলের অন্দরে গৃহযুদ্ধ, ফাটল কি তবে আরো স্পষ্ট হচ্ছে? দুই সাংসদের প্রকাশ্যে লড়াই। একজন তো মুখের ওপর আবার নাম না করেই বলে দিলেন তিনি অপরজনকে ঘৃণা করেন। শুধু কি তাই, ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ শানাতেও তারা ছাড়েননি। তৃণমূলের অন্দরে এই মোড়ল যুদ্ধ আসলে কতটা সঠিক তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। নির্বাচনের আগে গদি বাঁচানোর ঘুঁটি যখন শাসক দল সুন্দর করে সাজাচ্ছিল, তখনই বিনা মেঘে বজ্রপাত বোধ হয় তারা দুঃস্বপ্নেও আশা করতে পারেননি তৃণমূল সুপ্রিমো নিজেও। কিন্তু এই বাদানুবাদ, কল্যাণ ভার্সেস মহুয়া লড়াই, মূল ঘটনা থেকে দৃষ্টি সরানোর অন্য কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি কিনা তাও কিন্তু প্রশ্নের বাইরে নয়। এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের মতো দাপুটে নেতাদের একাধিক বেফাঁস মন্তব্য পেশ করতে দেখা গিয়েছে। আর তাই জন্যই এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে এভাবে আর কতদিন? শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আর কতদিন? মহিলাদের যৌন হেনস্থার পর সাফাই গাওয়া ঠিক কতটা যুক্তিযুক্ত? আর এর উত্তর যতদিন না মিলবে ততদিন হাতে গোনা কয়েকটা বাংলার মানুষ হলেও তারা প্রশ্ন তুলবে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো মাধ্যমের প্রতিবেদন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।